গুড মর্নিং স্টুডেন্টস। আমরা আজকে বায়োলজির একটা চ্যাপ্টার স্টার্ট করব, ডাইজেস্টিভ সিস্টেম ইন হিউম্যানস, চ্যাপ্টার 4। তোমাদের বায়োলজি চ্যাপ্টার 4, ডাইজেস্টিভ সিস্টেম ইন হিউম্যানস, মানে হিউম্যান বডিতে আমরা যে ফুড কনজিউম করি কী করে সেটা ডাইজেস্ট হয়, কী প্রসেস রয়েছে, কী কী অর্গানস এখানে ইনভলভ আছে, সেগুলো আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো বেসিক্যালি এই চ্যাপ্টারে আমরা মেন পড়বো হচ্ছে, সবার আগে পড়বো হচ্ছে নিউট্রিশন কাকে বলে, নিউট্রিশন প্রসেসটা কী। ঠিক আছে, কারণ ডাইজেস্টিভ সিস্টেম পড়ার আগে নিউট্রিশনটা পড়তে হবে, যে হোয়াট ইজ দ্য নিউট্রিশন। তারপরে পড়বো ডাইজেস্টিভ সিস্টেমের কী কী অর্গান ইনভলভ আছে। ঠিক আছে, তারপরে প্রত্যেক অর্গানের কী ফাংশন ডাইজেস্টিভ সিস্টেমে, আর তারপরে প্রসেস পড়বো, ডাইজেশনের কী প্রসেস রয়েছে। এই টোটাল চারটে মিলিয়ে এই টোটাল চ্যাপ্টারটা আছে। তো সবার আগে যেটা আমরা দেখবো ডাইজেস্টিভ সিস্টেম পড়ার আগে নিউট্রিশন, বিকজ যতক্ষণ না আমরা খাবারটা খাবো ততক্ষণ কিন্তু ডাইজেস্ট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাই না? আমরা খাবারটা খাবো, তারপরে তো সেটা ডাইজেস্ট হওয়া স্টার্ট হবে। তো সবার আগে আমাদের পড়তে হবে ডাইজেস্টিভের আগে নিউট্রিশন। দেখো, যত লিভিং অর্গানিজমস আছে প্রত্যেকটা লিভিং অর্গানিজমসের কিন্তু ফুড দরকার। ঠিক আছে, যত লিভিং অর্গানিজম রয়েছে, হিউম্যান বলো, অ্যানিমালস বলো, প্লান্ট বলো, এরাই তো লিভিং অর্গানিজম। তো প্রত্যেক লিভিং অর্গানিজমের কিন্তু বেঁচে থাকার জন্য ফুড দরকার। তো যে প্রসেসে তারা ফুডটা অবটেইন করে বা ফুডটা পায়, যে প্রসেসে, সেই প্রসেসটাকেই বলা হয় নিউট্রিশন। যে প্রসেসে তারা ফুডটা অবটেইন করে, ফুডটা পায় এবং সেই ফুডটাকে ইউজ করে, কাজে লাগায়, সেই প্রসেসটাকে বলা হয় নিউট্রিশন। তাহলে আমরা কী লিখবো? ইট ইজ আ প্রসেস, it is a process by which living organisms, it is a process by which living organisms obtain food, বা বলতে পারো লিভিং অর্গানিজমস obtain and use food, obtain and use food is known as nutrition, is known as নিউট্রিশন। সেই প্রসেসটাকেই নিউট্রিশন বলে, যে প্রসেসে লিভিং অর্গানিজমস ফুড পায়, ফুড অবটেন করে এবং সেটাকে ইউজ করে, সেটাকে আমরা নিউট্রিশন বলবো। ঠিক আছে, আচ্ছা দেখো, এই যে লিভিং অর্গানিজমস বলতে কাদেরকে বোঝায়? অ্যানিমালস বোঝায়, প্লান্ট বোঝায়, আর হিউম্যান বোঝায়। এরাই লিভিং অর্গানিজমস। তাদের মধ্যে যারা প্লান্ট, তারা কিন্তু নিজেদের ফুড নিজেরাই প্রিপেয়ার করতে পারে, তারা কিন্তু কারো উপরে ডিপেন্ড করে না ফুডের জন্য। ঠিক আছে, কিন্তু হিউম্যান আর আদার অ্যানিমালস যারা, তারা কিন্তু ফুডের ওপর ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি প্লান্টের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তারা কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট নয়, কিন্তু প্লান্ট কিন্তু ফুডের জন্য সেলফ ডিপেন্ডেন্ট। বুঝতে পারলে? আচ্ছা, তো এই যে নিউট্রিশন যে প্রসেসটা মেনলি আমরা পড়বো হিউম্যানের ক্ষেত্রে, কারণ আমাদের ডাইজেস্টিভ সিস্টেম শুধুমাত্র হিউম্যানেরই আছে চ্যাপ্টারটা। তো আমরা আদার অ্যানিমাল প্লান্টের দেখবো না, আমরা শুধু নিউট্রিশনটা হিউম্যানেরই পড়বো। ঠিক আছে, ডাইজেস্টিভ সিস্টেমও হিউম্যানেরই পড়বো। তো কী প্রসেসে আমাদের শরীরে বা হিউম্যান বডিতে নিউট্রিশনটা হয়? তো আমাদের বডিতে আমরা দেখবো এখন যে কী প্রসেসে নিউট্রিশনটা হয়, কী প্রসেসে নিউট্রিশনটা হয়। দেখো, টোটাল যে নিউট্রিশন প্রসেসটা হিউম্যান বডিতে টোটাল 5টা স্টেপে হয়। টোটাল 5টা স্টেপে, একদম পরপর পরপর অ্যাকর্ডিংলি 5টা স্টেপে হিউম্যান বডিতে নিউট্রিশনটা হয়। কী কী স্টেপ? প্রথম স্টেপ হচ্ছে ইনজেকশন। প্রথম স্টেপ হচ্ছে ইনজেকশন। স্টেপ টু হচ্ছে ডাইজেশন। স্টেপ 2 ডাইজেশন। স্টেপ 3 হচ্ছে অ্যাবজর্পশন। স্টেপ 4 হচ্ছে অ্যাসিমিলেশন। আর লাস্ট স্টেপ 5, এটা হচ্ছে এজেশন। ঠিক আছে, এই টোটাল 5টা স্টেপে একদম পরপর টোটাল নিউট্রিশন প্রসেসটা কিন্তু হিউম্যান বডিতে হয়। এবার একটা একটা করে আমরা ডিসক্রাইব করব। প্রথমে ইনজেকশন কি? ইনজেকশন হচ্ছে স্টেপ 1, একদম মানে নিউট্রিশনের ফার্স্ট স্টেজ। এই স্টেজে কি হয় না, ফুডটা আমরা মুখ দিয়ে, মানে আমরা মুখ দিয়ে খাবার খাই, তো ফুডটা আমাদের কিন্তু থ্রু মাউথ আমাদের শরীরে ঢুকে যায়, আমাদের বডির মধ্যে ঢোকে। দ্যাট মিনস ফুড ইজ টেকেন ইন থ্রু দ্য মাউথ, ফুড ইজ টেকেন ইন দ্য বডি থ্রু ইয়োর মাউথ। এটাই হচ্ছে ইনজেকশন, মানে ফার্স্ট স্টেপ নিউট্রিশনের। তাহলে এই স্টেপে কী হবে? ফুড ইজ টেকেন থ্রু দ্য মাউথ, ফুড ইজ টেকেন থ্রু দ্য মাউথ। ঠিক আছে, নেক্সট চলে আসছি স্টেপ 2, সেকেন্ড স্টেজ। আফটার ইনজেকশন সেকেন্ড স্টেজ হচ্ছে ডাইজেশন। ডাইজেশন হচ্ছে তোমার নেক্সট স্টেজ, মানে ইনজেকশনের পরের স্টেজ হচ্ছে ডাইজেশন। এই স্টেজে কি হয় না, যে খাবারটা আমরা খেলাম, মানে এই যে থ্রু দ্য মাউথ যে খাবারটা আমরা খেলাম, যেটা বডির মধ্যে গেল, এটা কিন্তু তোমার টোটালটাই কনভার্ট হয়ে যায়। মানে যে খাবারটা আমরা খাই অ্যাকচুয়ালি, সেই খাবারটা হচ্ছে খুব কমপ্লেক্স ফুড।
যখন আমাদের বডিতে ঢুকে গেল তখন এই ডাইজেশন স্টেপটা শুরু হয়। এই ডাইজেশন স্টেপে কি হয় না, এই কমপ্লেক্স ফুডটা কি হয় না সিম্পল ফুডে ব্রেক হয়ে যাবে। আমাদের বডির মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট এনজাইমস থাকে, সেই এনজাইমসের জন্য আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স ফুড, সেই কমপ্লেক্স ফুডটা একদম সিম্পল ফুডে ব্রেক হয়ে যাবে বাই দ্য অ্যাকশন অফ এনজাইমস। এই এনজাইমগুলো আমাদের বডিতে থাকে, এনজাইমগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কেমিক্যালস। এনজাইমগুলো বেসিক্যালি কি কেমিক্যালস, এই কেমিক্যালসের জন্য যে কমপ্লেক্স ফুডটা আমরা খাই থ্রু মাউথ ইনজেকশন স্টেপে, সেটাই কিন্তু কমপ্লেক্স আর থাকে না, কনভার্ট হয়ে যায় সিম্পল ফর্মে বাই দ্য অ্যাকশন অফ এনজাইম। এটা হচ্ছে ডাইজেশন। তাহলে এখানে আমরা কি লিখব, কনভার্সন। এই স্টেপে কি হয়, কনভার্সন অফ কমপ্লেক্স ফুড into a simple form, conversion of complex food into a simple form by the action of enzymes, by the action of enzymes। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসি ডাইজেশনের পরে থার্ড স্টেজ অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনে কি হয় না, অ্যাবজর্পশনে যে ফুডটা ডাইজেস্ট হলো সেই ফুডটা কিন্তু আমাদের বডিতে ব্লাড সিস্টেমে অ্যাবজর্ব হয়ে যায়। এই যে সেকেন্ড স্টেপে আমরা ডাইজেশন পড়লাম, তো সেকেন্ড স্টেপে ফুডটা ডাইজেস্ট হয়েছে, এবার যে ফুডটা ডাইজেস্ট হলো সেটা বডিকে অ্যাবজর্বও করতে হবে, তাই না? সেই অ্যাবজর্পশনটা হয় তোমার থার্ড স্টেজে। এখানে ফুডটা কী হয়, ডাইজেস্টেড ফুডটা অ্যাবজর্ব হয়ে যায় ইন দ্য ব্লাড স্ট্রিম বা ব্লাড সিস্টেমে। এখানে আমরা লিখব অ্যাবজর্পশন থার্ড স্টেজে, ডাইজেস্টেড ফুড absorbed in the body বা in the blood stream ও করতে পারো, in the body or in the blood stream, in the blood stream। fourth step assimilation after absorption। fourth step হচ্ছে assimilation। assimilation-এ কি হয় না, এই assimilation স্টেজে যে ফুডটা অ্যাবজর্বড হলো, আমরা অ্যাবজর্পশনে কী পড়লাম, এই অ্যাবজর্পশন স্টেজে ডাইজেস্টেড ফুডটা অ্যাবজর্বড হয়ে গেল বডিতে। এবার যে ফুডটা বডিতে অ্যাবজর্বড হলো সেই অ্যাবজর্বড ফুড মেটেরিয়ালগুলো কিন্তু আমাদের বডি ইউটিলাইজ করবে, মানে আমাদের বডি কাজে লাগাবে সেই ফুড মেটেরিয়ালটাকে। কেন কাজে লাগাবে, টু প্রডিউস এনার্জি, এনার্জি প্রডিউস করার জন্য। কারণ এনার্জি যদি প্রডিউস না হয় আমরা কিন্তু প্রপারলি গ্রো করতে পারবো না, আমাদের বডির মধ্যে যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো প্রপারলি কাজ করবে না। তাহলে আমাদের সেই অ্যাবজর্ব যে ফুড মেটেরিয়াল যেগুলো বডি অলরেডি অ্যাবজর্ব করে নিয়েছে, সেই ফুড মেটেরিয়ালটাকে বডি কিন্তু এই অ্যাসিমিলেশন স্টেজে সেটাকে কাজে লাগায়, সেটাকে ইউটিলাইজ করে টু প্রডিউস এনার্জি ফর দ্য গ্রোথ অফ আওয়ার বডি, ফর দ্য রিপেয়ার অফ টিস্যুস। বুঝতে পারলে? এবং আর কি করে, যে কিছুটা ফুড স্টোর করে রেখে দেয়, মানে যতটা কাজে লাগে ততটা ইউজ করে, আর বাকি অ্যাবজর্বড ফুড মেটেরিয়াল কিন্তু বডির মধ্যেই স্টোর থাকে পরবর্তীকালে ইন ফিউচারে কাজে লাগাবার জন্য। বুঝতে পারলে? তাহলে অ্যাসিমিলেশন স্টেজে আমরা কি লিখব, আমরা লিখব যে অ্যাবজর্বড ফুড মেটেরিয়াল, absorbed food material is utilized by the body, is utilized by the body to provide energy, energy provide করার জন্য, to provide energy for growth, বডি প্রপারলি গ্রোথ করার জন্য, অ্যান্ড রিপেয়ার অফ টিস্যুস, আমাদের বডিতে যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো রিপেয়ার করার জন্য, অ্যান্ড রিপেয়ার অফ টিস্যুস, এইটা কাজে লাগে। ঠিক আছে, আর কি কাজে লাগে না, যতটা ফুড মেটেরিয়াল ইউজ করার বডি ইউজ করবে বাকিটা কিন্তু স্টোর করে রেখে দেবে ফর ফিউচার ইউজ। এটাও কিন্তু এই অ্যাসিমিলেশন স্টেপেই হয়। তাহলে আমরা আর কি লিখব, যে আ পার্ট অফ দ্য অ্যাবজর্বড ফুড is also stored for future use, অ্যাবজর্বড ফুডের কিছুটা পার্ট ফিউচার ইউজের জন্য স্টোর করে রাখে। এই টোটাল জিনিসটা তোমার অ্যাসিমিলেশন স্টেপে হয়। লাস্ট স্টেপ চলে আসছি এজেশন। এজেশন স্টেপে কী হয় না, দেখো এজেশন স্টেপ হচ্ছে তোমার নিউট্রিশনের সব থেকে লাস্ট স্টেজ। নিউট্রিশনের যেরকম ফার্স্ট স্টেজ তোমার ইনজেকশন ছিল, নিউট্রিশনের লাস্ট স্টেপ হচ্ছে এজেশন। এই স্টেজে কী হয় না, যে ফুড মেটেরিয়ালগুলো আনডাইজেস্টেড থাকে, আমরা যতটা ফুড খাই, যতটা ফুড কনজিউম করি টোটালটাই তো ডাইজেস্ট হয় না, কিছুটা আনডাইজেস্টেডও থাকে। সেই আনডাইজেস্টেড ফুড কিন্তু তোমার বডি থেকে এলিমিনেট হয়ে যাবে, বেরিয়ে যাবে, ইন দ্য ফর্ম অফ ইউরিন হতে পারে, ইন দ্য ফর্ম অফ তোমার ল্যাট্রিন হতে পারে, সেই ফর্মে মোট কথা বডি থেকে বেরিয়ে যাবে। বুঝতে পারলে? আনডাইজেস্টেড ফুড উইল গেট এলিমিনেটেড ইন দিস স্টেপ। এটা হচ্ছে তোমার এজেশন লাস্ট স্টেপ অফ দ্য নিউট্রিশন। তাহলে এখানে আমরা কী লিখব, আনডাইজেস্টেড ফুড, undigested insoluble part
অফ দি ফুড, যে ফুডটা আনডাইজেস্টেড থাকে সেটা অ্যাকচুয়ালি ইনসলেবল হয়, মানে সলেবল হবে না, সলেবল হলে তো ডাইজেস্ট হয়ে যেত, তাই না? তো আনডাইজেস্টেড ইনসলেবল পার্ট অফ দ্য ফুড ইজ এলিমিনেটেড, এটা বডি থেকে বেরিয়ে যাবে। এটা হচ্ছে তোমার এজেশন স্টেপ। এই টোটাল পরপর যে স্টেপগুলো আমরা পড়লাম, এই 5টা স্টেপেই টোটাল ডাইজেস্টিভ সিস্টেম ইন হিউম্যানস, এটা আমরা স্টার্ট করেছি চ্যাপ্টারটা। তার মধ্যে নিউট্রিশন যেটা আমরা পড়ছি, হিউম্যান বডিতে যে নিউট্রিশন প্রসেসটা, সেই নিউট্রিশন প্রসেসটা এই টোটাল 5টা স্টেপে হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা নিউট্রিশনের পর চলে আসবো ডাইজেস্টিভ সিস্টেম। দেখো, হিউম্যান বডি ডাইজেস্টিভ সিস্টেম, এটা হচ্ছে আমাদের মেন টপিকটা। সুতরাং আমরা অন্য কোনো লিভিং অর্গানিজম দেখবো না, আমরা খালি হিউম্যানটা নিয়েই পড়বো। তাহলে ডাইজেস্টিভ সিস্টেম ইন হিউম্যানস, ডাইজেস্টিভ, এই যে ডাইজেশন হচ্ছে, কী কী স্টেপে ডাইজেশন হয় বা কীভাবে হয় সেটা পড়তে হবে। ডাইজেস্টিভ সিস্টেম ইন হিউম্যানস। দেখো দেখো আমাদের বডি মেনলি পারফর্ম করে, যত আমাদের আমরা যে ফুডটা কনজিউম করছি, যে খাবারটা খাচ্ছি, সেই খাবারটা কি অ্যাকচুয়ালি কী প্রডিউস করে? আলটিমেট এনার্জি প্রডিউস করে, তাই তো? সেই এনার্জি প্রডিউস করে বলেই আমাদের বডি কিন্তু বিভিন্ন পারফর্ম করতে পারে, বিভিন্ন কাজ করতে পারে। তার মানে ডাইজেস্টিভ সিস্টেমের কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট রোল রয়েছে আমাদের বডিতে। কারণ আমরা যে ফুডটা কনজিউম করি সেটা যদি ডাইজেস্টই না হয়, তাহলে আমাদের বডি এনার্জিও প্রডিউস করবে না। আর এনার্জি প্রডিউস না করলে আমাদের বডি কিন্তু কোনো কাজ করবে না, কোনো ফাংশন করতে পারবে না, ঠিক আছে? তো ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের বডির জন্য। এবার তোমাকে যদি ডেফিনেশন আসে যে হোয়াট ইজ ডাইজেশন, ডাইজেশন কাকে বলে? ডাইজেশন মানে হচ্ছে আমাদের বডির যে ডাইজেস্টিভ সিস্টেম, সেই ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু সমস্ত ফাংশনটা করে, মানে বডির যত ফাংশন আছে সমস্ত ফাংশন করে ইন দ্য প্রসেস অফ টেকিং ফুড, মানে ফুড রিলেটেড সমস্ত পারফর্মটা করে। যখন তুমি ফুডটা কনজিউম করছো থ্রু ইয়োর মাউথ, আফটার দ্য কনজামশন অফ ফুড, এবার টোটাল প্রসেসটাই কিন্তু আমাদের বডি ইন দ্য টার্মস রিলেটেড টু ফুড যে কাজটা করে, সেই কাজটাকেই তোমার বলা হয় ডাইজেশন। তাহলে বেসিক্যালি ডেফিনেশনটা কি? না, ডেফিনেশনটা বলবো, দ্য ডাইজেস্টিভ সিস্টেম ইন হিউম্যানস বেসিক্যালি ওয়ার্ক ফ্রম দ্য ফুড টেকেন ফ্রম ইয়োর মাউথ। যখন তুমি খাবারটা অলরেডি কনজিউম করছো থ্রু ইয়োর মাউথ, আফটার কনজামশন অফ দ্য ফুড তোমার বডি ইট উইল স্টার্টস ওয়ার্কিং, এবং পরপর পরপর কিন্তু প্রথমে ইনজেকশন হবে, তারপর ডাইজেস্ট হবে, তারপর অ্যাবজর্পশন হবে, টোটাল প্রসেসটা চলতে থাকে। এই যে টোটাল প্রসেস, এই প্রসেসটাকে আমরা কী বলবো? ডাইজেশন বলবো, বা ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে? তো ডাইজেস্টিভ সিস্টেমের কিন্তু তোমার একটা স্টেপে হয় না, ডাইজেস্টিভ সিস্টেমের অনেকগুলো পার্ট আছে। একটু আগে আমি যেরকম নিউট্রিশনের তোমাকে দেখালাম 5টা পার্ট আছে, ডাইজেস্টিভ সিস্টেমেরও কিন্তু টোটাল পার্ট আছে অনেকগুলো, ঠিক আছে? কিন্তু বেসিক্যালি আমাদের হিউম্যান বডিতে ডাইজেস্টিভ সিস্টেম দুটো পার্টে হয়, ঠিক আছে? আমাদের হিউম্যান বডিতে ডাইজেস্টিভ সিস্টেম তোমার দুটো পার্টে হয়। একটাকে বলা হয় এলিমেন্টারি ক্যানাল, একটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ডাইজেস্টিভ গ্ল্যান্ড। আমরা কি লিখব? এলিমেন্টারি ক্যানাল, এলিমেন্টারি ক্যানাল, আরেকটা লিখব হচ্ছে অ্যাসোসিয়েটেড ডাইজেস্টিভ গ্ল্যান্ডস, ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। তোমাদের বইতে দেখবে লেখা আছে, বইটা খোলো, খুললেই বুঝতে পারবে। দেখো লেখা আছে ডাইজেস্টিভ সিস্টেম ইন হিউম্যানসের আন্ডারে, দ্য ডাইজেস্টিভ সিস্টেম ইন ইয়োর বডি পারফর্মস অল দ্য ফাংশনস রিলেটেড টু দ্য প্রসেস অফ টেকিং ইন ফুড। যখন আমরা ফুডটা নিচ্ছি, ফুডটা কনজিউম করছি, সেই রিলেটেড সমস্ত কাজটা কিন্তু আমাদের বডি করে ডাইজেস্টিভ সিস্টেমে। বুঝতে পারলে? লেখা আছে দেখো, ইটস ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন অ্যান্ড ইজেশন। ডাইজেশন হবে, অ্যাবজর্পশন হবে, অ্যাসিমিলেশন হবে, ইজেশন হবে, ঠিক আছে? মানে ফুডটা ডাইজেস্ট হবে, বডিতে অ্যাবজর্ব হবে, সেটা এনার্জি প্রডিউস করবে, আর আনডাইজেস্টেড ফুডটা বডি থেকে বেরিয়ে যাবে, মানে এজেশন, ঠিক আছে? দ্য ডাইজেস্টিভ সিস্টেম ইজ হিউম্যান কনসিস্ট অফ 2 পার্ট। দুটো পার্টের ডাইজেস্টিভ সিস্টেম আমাদের হিউম্যানের আমরা পড়বো। একটা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল, ফার্স্ট পার্ট, আর একটা হচ্ছে, এটা লিখলাম এইমাত্র, অ্যাসোসিয়েটিভ ডাইজেস্টিভ গ্ল্যান্ড, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো লেখা আছে এই যে এলিমেন্টারি ক্যানাল, এই এলিমেন্টারি ক্যানালটা কি না? এলিমেন্টারি ক্যানাল, ইট ইজ আ লং টিউব লাইক মাস্কুলার স্ট্রাকচার দ্যাট রানস ফ্রম দ্য মাউথ টু দ্য অ্যানাস। একদম স্টার্ট হয় কোথা থেকে? এই এলিমেন্টারি ক্যানাল হচ্ছে একটা টিউবের মতো, লম্বা একটা টিউবের মতো স্ট্রাকচার, মাস্কুলার স্ট্রাকচার, যেটা মাউথ থেকে স্টার্ট হয় এবং একদম শেষ হবে অ্যানাসে গিয়ে। মানে এই এলিমেন্টারি ক্যানাল, ইট ইজ আ লং টিউব লাইক স্ট্রাকচার, মাস্কুলার টিউব লাইক স্ট্রাকচার দ্যাট স্টার্টস ফ্রম মাউথ অ্যান্ড গোজ আপ টু অ্যানাস। মাউথ থেকে শুরু হবে, একদম অ্যানাসে গিয়ে শেষ হবে, ঠিক আছে? আচ্ছা, এলিমেন্টারি ক্যানালের কী কী পার্ট আছে? কতগুলো পার্ট আছে এলিমেন্টারি ক্যানালের? অনেকগুলো পার্ট আছে। এলিমেন্টারি ক্যানালের প্রথম যেটা, সেটা হচ্ছে মাউথ, কারণ মাউথ থেকে স্টার্ট হয়, তাই না? মাউথ থেকে স্টার্ট হয়, তারপরে মাউথ হবে, তারপরে পার্ট হবে ফ্যারিংস, PHA, স্পেলিংটা ভালো করে দেখবে,
RYNX, ফ্যারিংস, PHARYNX, মাউথের পরে ফ্যারিংস, ফ্যারিংসের পরে তোমার চলে আসবে ওয়েসোফেগাস, ওয়েসোফেগাস তোমাদের বইতে দেখবে ডায়াগ্রামে দেওয়া আছে, দেখলেই বুঝতে পারবে, আমি বুঝিয়ে দিচ্ছি আগে, লিখে নিই জিনিসগুলো। ওয়েসোফেগাস, ওয়েসোফেগাসের পরের পার্ট হচ্ছে স্টমাক, ঠিক আছে, ওয়েসোফেগাসের পরের পার্ট হচ্ছে স্টমাক, স্টমাকের পরের পার্ট হচ্ছে তোমার স্মল ইন্টেস্টাইন, তারপরে লার্জ ইন্টেস্টাইন, পরপর আছে, স্মল ইন্টেস্টাইন, তারপরে চলে আসবে লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে, আর দুটো পার্ট আছে, তারপরে তোমার চলে আসবে রেকটাম, লাস্ট পার্ট অ্যানাস, ঠিক আছে। তাহলে এই টোটাল এতগুলো পার্ট মিলে তোমার তৈরি হয় এলিমেন্টারি ক্যানাল, এগুলো সব এলিমেন্টারি ক্যানালের পার্ট, মাউথ, ফ্যারিংস, ওয়েসোফেগাস, স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, রেকটাম আর অ্যানাস, একদম পরপর এগুলো এলিমেন্টারি ক্যানালের পার্ট। তোমার দেখো পেজ নাম্বার, বলে দিচ্ছি, পেজ নাম্বার 39-এ দেখো ডায়াগ্রামটা দেওয়া আছে, ওখানে দেখবে সব দেওয়া আছে, মাউথ কোনটা, ওয়েসোফেগাস কোনটা, তারপরে তোমার স্টমাক কোনটা, স্মল ইন্টেস্টাইন কোনটা, লার্জ ইন্টেস্টাইন কোনটা, সব কিন্তু ডায়াগ্রামের মধ্যে বোঝানো আছে, ওখানে দেখলেই তুমি বুঝতে পারবে। এই টোটালটা হচ্ছে তোমার কি এলিমেন্টারি ক্যানালের পার্ট। আচ্ছা, এরপরে চলে আসছি অ্যাসোসিয়েটিভ গ্ল্যান্ড। অ্যাসোসিয়েটিভ গ্ল্যান্ড কি? এই যে ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের হিউম্যান বডিতে ডাইজেস্টিভ সিস্টেম, তার মধ্যে কিছু এলিমেন্টারি ক্যানালের কিছু পার্ট থাকে, আর তার সাথে সাথে কিছু গ্ল্যান্ডও থাকে, যেগুলোকে বলা হয় তোমার কি ডাইজেস্টিভ গ্ল্যান্ড বা অ্যাসোসিয়েটেড ডাইজেস্টিভ গ্ল্যান্ড, ঠিক আছে। কী কী গ্ল্যান্ড আছে এখানে মেনলি আমরা পড়বো 3টে গ্ল্যান্ড। এরা কী করে? এরা মেন ফুডটাকে ডাইজেস্ট করতে হেল্প করে, ওই জন্যই অ্যাসোসিয়েটেড ডাইজেস্টিভ গ্ল্যান্ড বলে। প্রথম আসবে স্যালাইভারি গ্ল্যান্ড, যেটা আমাদের মুখে থাকে, স্যালাইভারি গ্ল্যান্ড, ঠিক আছে। তারপরে চলে আসছে লিভার, ঠিক আছে। তারপরে চলে আসছে প্যানক্রিয়াস। এই 3টে আমরা পড়বো অ্যাসোসিয়েটিভ ডাইজেস্টিভ গ্ল্যান্ডের আন্ডারে, বুঝতে পারলে? আচ্ছা, এবার একটা একটা করে আমরা ডিসকাশন স্টার্ট করব। প্রথমে চলে আসবো এলিমেন্টারি ক্যানালের মাউথ পার্ট থেকে আমরা স্টার্ট করব, ঠিক আছে। দেখো, প্রথমেই চলে আসছি আমি এলিমেন্টারি ক্যানালের মাউথ থেকে, এলিমেন্টারি ক্যানালের ফার্স্ট স্টার্ট করব মাউথ থেকে, কারণ মাউথ থেকে স্টার্ট হয়, তাই তো। আচ্ছা, তাহলে মাউথের কী কাজ, মাউথ কীভাবে ডাইজেশনে সাহায্য করে বা হেল্প করে? দেখো, এই মাউথ পার্টটা কিন্তু অ্যাকচুয়ালি এলিমেন্টারি ক্যানালের বিগিনিং পার্ট, কারণ আমরা একটু আগে দেখলাম যে এলিমেন্টারি ক্যানাল হচ্ছে একটা লং টিউব লাইক মাস্কুলার স্ট্রাকচার, যেটা মাউথ থেকে স্টার্ট হয়, অ্যানাসে গিয়ে একদম শেষ হয়। তাহলে মাউথটা হচ্ছে অ্যাকচুয়ালি এলিমেন্টারি ক্যানালের বিগিনিং পার্ট, একদম এখান থেকেই স্টার্ট হয় এলিমেন্টারি ক্যানালটা, তাই না? এখানে আমরা কী করি না, ফুডটা প্রথমে ইনটেক করি থ্রু ইয়োর মাউথ, ফুড কিন্তু আমরা ইনটেক করি, তাই তো। এই যে ফুডটা আমরা ইনটেক করছি থ্রু ইয়োর মাউথ, হুইচ ওপেন্স ইন্টু আ স্মল ইন্টেস্টাইন চেম্বার, মানে আমরা যখন ফুডটা খাচ্ছি, মুখ দিয়ে যখন ফুডটা খাচ্ছি, এটা কিন্তু একটা স্মল চেম্বারের মধ্যে ফার্স্টে ঢুকছে, যেটাকে আমরা মাউথ বলি। ওর মাউথের মধ্যে কী থাকবে? টিথ থাকবে, টাং থাকবে, তাই তো। বুঝতে পারলে জিনিসটা? দেখো লেখা আছে, দিস ইজ ওয়্যার দ্য এলিমেন্টারি ক্যানাল বিগিনস, দ্য মাউথ, দিস ইজ ওয়্যার দ্য এলিমেন্টারি ক্যানাল বিগিনস, ফুড ইজ ইনজেস্টেড থ্রু দ্য মাউথ হুইচ ওপেন্স ইন্টু আ স্মল চেম্বার কল্ড মাউথ, মাউথ ক্যাভিটি অর বুক্কাল ক্যাভিটি। মানে আমরা যে ফুডটা খাচ্ছি বা ফুডটা যে আমরা ধরো বডির মধ্যে যে ঢুকবে, ফার্স্ট বিগিনিং পয়েন্ট কোনটা? থ্রু ইয়োর মাউথ। তুই মুখ দিয়েই না খাবে, সবাই তাই করে। তো ওই যে খাবারটা যে ঢুকছে, প্রথমে কিসের মধ্যে যাচ্ছে? থ্রু ইয়োর মাউথ, মাউথ ক্যাভিটির মধ্যে, বা ওটাকে বলা হয় বুক্কাল ক্যাভিটি। মাউথ ক্যাভিটির বুক্কাল ক্যাভিটি, স্পেলিংটা হচ্ছে এরকম, বুক্কাল ক্যাভিটি, বুক্কাল ক্যাভিটি। এর আরেকটা নাম হচ্ছে মাউথ ক্যাভিটি। এর মধ্যেই ফুডটা থাকছে একটা স্মল চেম্বারের মতো, ঠিক আছে। এর মেন কাজ কি? মেন কাজ হচ্ছে ফুডটাকে রিসিভ করা আর ডাইজেশন স্টার্ট করা, হেল্প করা ডাইজেশনে, বা ডাইজেশনটা শুরু হয় এখান থেকেই বলতে পারো। এটা হচ্ছে মেন কাজ। মানে আমি যদি বলি বুক্কাল ক্যাভিটি বা মাউথ ক্যাভিটির মেন কাজ কি? মেন কাজ হচ্ছে ইট উইল রিসিভ ফুড, ফুডটা রিসিভ করবে, অ্যান্ড ইট উইল স্টার্ট ডাইজেশন করা স্টার্ট করবে। তাহলে মেন ফাংশন হচ্ছে ইট রিসিভস ফুড অ্যান্ড স্টার্ট ডাইজেশনটা শুরু করবে, অ্যান্ড স্টার্ট ডাইজেশন, ইট উইল রিসিভ ফুড অ্যান্ড স্টার্ট ডাইজেশন, ঠিক আছে। আচ্ছা, মাউথের মধ্যে কি থাকে? টিথ থাকে। এই টিথেরও একটা ইম্পর্ট্যান্ট রোল রয়েছে, তাই না? টিথেরও একটা ইম্পর্ট্যান্ট রোল রয়েছে ফর দ্য ডাইজেশন অফ ফুড। টিথের কি ইম্পর্ট্যান্ট রোল না? টিথ হচ্ছে মেনলি মেকানিক্যাল ডাইজেশনে হেল্প করে। মেকানিক্যাল ডাইজেশন, টিথ কিসে হেল্প করে? মেকানিক্যাল ডাইজেশন। টিথ আমাদের হেল্প করে ইন মেকানিক্যাল ডাইজেশন। আমাদের হিউম্যান বডিতে টোটাল কতগুলো টিথ থাকে? আমাদের হিউম্যান বডিতে টোটাল 2 সেট থাকে টিথের, 2 সেটস,
টোটাল দুটো সেট থাকে টিথের থ্রু আউট দ্য লাইফ। দ্য ফার্স্ট সেট মানে টিথের যে প্রথম সেট সেটাকে বলা হয় মিল্ক টিথ, যেটা নর্মালি কি তোমার 6-7 মাস যখন বয়স হবে তখন কিন্তু দেখা যায় মিল্ক টিথ, যেটাকে বলে দুধের দাঁত। যখন 6-7 বছর বয়স হয়, এই 6-7 মাস বয়স হয় তখন কিন্তু দেখা যায়। 6 to 7 মান্থ, 6-7 বছর না 6-7 মাস, 6 to 7 মান্থ যখন বয়স থাকে, 6 থেকে 7 মাস যখন বয়স হয় তখন কিন্তু এই দুধের দাঁতটা দেখা যায়, মিল্ক টিথ দেখা যায়। তারপর আস্তে আস্তে এগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ঠিক আছে, ওই জন্য মিল্ক টিথগুলোকে বলা হয় টেম্পোরারি টিথ বা ডেসিডুয়াস টিথ, মানে এটা টেম্পোরারি, থাকে না। ঠিক আছে, আচ্ছা কতগুলো থাকে? 20টা থাকে নাম্বারে, টোটাল 20খানা থাকে। বুঝতে পারলে? মানে 6 থেকে 12 ইয়ার্স অফ এজ যখন হবে তখন এই মিল্ক টিথ টোটাল থাকবে 20টার মতো, রাউন্ড অ্যাবাউট 20টার মতো। তারপর তারা রিপ্লেস হয়ে যাবে, রিপ্লেস হয়ে নতুন একটা টিথ আসবে, যেগুলো হচ্ছে পার্মানেন্ট টিথ, যেগুলো কিন্তু থ্রু আউট দ্য লাইফ চলতে থাকে। তার মানে এই টিথ হচ্ছে বেসিক্যালি দুটো সেট, একটা হচ্ছে পার্মানেন্ট, একটা হচ্ছে টেম্পোরারি। প্রথমটা টেম্পোরারি, ঠিক আছে, এটাকে আমরা কী বলবো? মিল্ক টিথ বলবো, দুধের দাঁত বলবো। এটা কখন তুমি দেখতে পাবে? না 6-7 মাস যখন বয়স হবে, 6 মাস কি 7 মাস তখন দেখা যায়। ঠিক আছে, কতগুলো থাকে? যখন তোমার 6 থেকে 7 বছর বয়স হবে তখন মোটামুটি 20টার মতো মিল্ক টিথ থাকে। 6 to 7 ইয়ার্স যখন বয়স হবে তখন মিল্ক টিথ কমতে 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 20টার মতো থাকে। এবার যত বয়স বাড়তে থাকবে তোমার কিন্তু আস্তে 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 এই দাঁতগুলো সব পড়ে যাবে, পড়ে গিয়ে নতুন টিথ আসবে, যেগুলোকে আমরা বলি পার্মানেন্ট টিথ। এটাই কিন্তু থ্রু আউট দ্য লাইফ তোমার চলতে থাকবে। তার মানে দুটো সেট হয় টিথের, টেম্পোরারি টিথ বা মিল্ক টিথ, আর এটাকে বলে পার্মানেন্ট টিথ। ঠিক আছে, এই টেম্পোরারি টিথের একটা নাম আছে, এটাকে বলে ডেসিডুয়াস টিথ অর ডেসিডুয়াস টিথ। স্পেলিংটা ভালো করে দেখবে, DECIDUOUS, ডেসিডুয়াস টিথ, মনে থাকবে। আচ্ছা, এখানে তোমাদের বইতে দেখবে বেশ কিছু একটা টিথের বেশ সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে। দেখো লেখা আছে টাইপস অফ টিথ, কী কী রকমের টিথ হয়। ইনসিজার্স, ক্যানাইন্স, প্রিমোলার্স, মোলার্স, এই 4 রকমের টিথ হয়। ইনসিজার্স, ক্যানাইন্স, প্রিমোলার্স আর মোলার্স। ডায়াগ্রামটা দেখো দেওয়া আছে, স্ট্রাকচার দেওয়া আছে, কীরকম দেখতে হয়। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা করে দেখো বইতে ফাংশন দেওয়া আছে। ইনসিজার্সের কাজ কী? ইনসিজার্সের মেন কাজ হচ্ছে বাইটিং অ্যান্ড কাটিং, মানে খাবারটাকে চেবানো বা কাট করতে হেল্প করে। মানে খাবারটা তুমি যে খাচ্ছ সেই খাবারটা প্রথমে টুকরো টুকরো করে দেবে, পুরো একদম ছোটো 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 স্মল পার্টসে ব্রেক করে দেবে। বুঝতে পারলে? কটা থাকে দেখো লেখা আছে, 4টে থাকে। নাম্বারস ইন ইচ রো, নাম্বারস ইন ইচ জ। আমাদের দুটো জ থাকে মাউথের, লোয়ার জ আর আপার জ। লোয়ার জতে কিছু টিথ থাকে, আপার জতে কিছু টিথ থাকে। তো লোয়ার জতে 4টে, আপার জতে 4টে, টোটাল 8টা থাকে। বুঝতে পারলে? প্রত্যেকটা জয় 4টে করে, টোটাল 8টা থাকে ইনসিজার্স টিথ। এরপরে দেখো ক্যানাইন্স। ক্যানাইন্সের মেন কাজ কি? টিয়ারিং, মানে ফুডকে টিয়ার করতে হেল্প করে, ছিঁড়তে সাহায্য করে বা ছিঁড়তে হেল্প করে, আলাদা আলাদা পার্ট করতে হেল্প করে। টোটাল কটা থাকে? 4টে থাকে ক্যানাইন্স। নিচের জয়ে 2টো, ওপরের জয়ে 2টো, টোটাল 4টে। প্রিমোলার্স কটা থাকে? প্রিমোলার্সও 4টে থাকে। তোমার নিচের জয়ে 4টে, ওপরের জয়ে 4টে, মানে টোটাল 8টা। ইচ জয়ে 4টে করে, তাহলে প্রিমোলার্সও তোমার নিচের জয়ে 4টে, ওপরের জয়ে 4টে, টোটাল 8টা থাকে। এর মেন কাজ কি? প্রিমোলার্সের ক্রাশিং অ্যান্ড গ্রাইন্ডিং। এরপর দেখো মোলার্স। মোলার্সেরও মেন কাজ, প্রিমোলার্সের যা কাজ মোলার্সেরও তাই কাজ। মোলার্স কতগুলো থাকে? টোটাল 12টা থাকে। নিচের জয়ে 6টা, উপরের জয়ে 6টা, টোটাল 12টা থাকে। এবার সব মিলিয়ে কতগুলো হলো দেখো? 32টা। সব মিলিয়ে 32টা দাঁত আমাদের থাকে হিউম্যান বডিতে, মানে একটা অ্যাডাল্ট হিউম্যান বডিতে আফটার দ্য ফলস অফ মিল্ক টিথ, যখন মিল্ক টিথগুলো পড়ে যায়, পার্মানেন্ট টিথ যখন আসবে তখন তোমার পার্মানেন্ট টিথ একজন অ্যাডাল্ট হিউম্যান বডিতে 32টা থাকে। নিচের জয়ে 16টা, উপরের জয়ে 16টা, প্রত্যেকটা জয়ে 16টা করে, টোটাল 32টা পার্মানেন্ট দাঁত থাকে। কথাটা বুঝতে পারলে? আচ্ছা, তোমাদের এর পরের পেজে দেখো একটা মুখের ছবি দেওয়া আছে। দেখো মুখের মধ্যে কিন্তু দেখো নিচের জ আছে, ওপরের জ দেখানো আছে, কতগুলো করে দাঁত আছে। ঠিক আছে, আর প্রত্যেকটা কিন্তু তোমাদের আলাদা আলাদা করে দেখিয়ে দিয়েছে যে কোথায় ইনসিজার্স আছে, কোথায় দেখো ক্যানাইন্স দাঁত কোথায় আছে, কোথায় প্রিমোলার্স আছে, সব আলাদা করে দেখানো আছে। এর প্রত্যেকটা তোমাদের মেন পড়তে হবে ইনজেকশন বলছি, ইনসিজার্স, প্রিমোলার্স, মোলার্স, যেগুলো আমরা দাঁতের টাইপগুলো পড়লাম, কতগুলো করে থাকে টোটাল, সেটা পড়তে হবে। বুঝতে পারলে? আচ্ছা, এরপর দেখো কি লেখা আছে এখানে লেখা আছে দেখো, ইফ ইউ অবজার্ভ ইউর টিথ ক্লোজলি ইউ উইল ফাইন্ড দ্যাট নট অল অফ দেম আর অফ সেম শেপ অ্যান্ড সেম সাইজ। মানে আমরা কী কী টিথ দেখলাম? ইনসিজার্স দেখলাম, তোমার ক্যানাইন্স দেখলাম, প্রিমোলার্স দেখলাম, মোলার্স দেখলাম। এই যে 4 রকমের টিথ, এই 4 রকমের টিথ কিন্তু একই রকমের হয় না, মানে একই শেপ হয় না, একই সাইজ হয় না। কিছু কিছু টিথ হয় তোমার ব্রড হবে, চওড়া হবে, কিছু কিছু টিথ ন্যারো হবে, কিছু শার্প হবে, কিছু ফ্ল্যাট হবে, আলাদা আলাদা শেপ হয়। তাহলে আমরা টিথ মেনলি পড়লাম কি? ইনসিজার্স পড়লাম, ইনসিজার্স, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ক্যানাইন্স, ইনসিজার্স পড়লাম, ক্যানাইন্স পড়লাম, তারপরে প্রিমোলার্স পড়লাম, প্রিমোলার্স, তারপরে কি পড়লাম? মোলার্স পড়লাম, মোলার্স। 4 রকমের টিথ পড়লাম, ইনসিজার্স পড়লাম, ক্যানাইন্স পড়লাম, মোলার্স
প্রিমোলার্স পড়লাম, মোলার্স পড়লাম, এই 4 রকমের টিথ। এই 4 রকমের টিথ কিন্তু একই রকম শেপ সাইজের হয় না, আলাদা আলাদা শেপ সাইজের হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি দিয়েছে, এরপরে বলেছে এই যে 4 রকমের টিথ আমরা পড়লাম, এই 4 রকমের টিথ কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন আছে, আলাদা আলাদা কাজ আছে, ঠিক আছে। আমরা একটু আগে দেখলাম কি যে টেম্পোরারি টিথ বা মিল্ক টিথ বা দুধের দাঁত, মিল্ক টিথ বা দুধের দাঁত তোমার 20খানা থাকে টোটাল। তার মধ্যে ভাগ্যে কী থাকে, 8টা হবে ইনসিজার্স, 8টা হয় ইনসিজার্স। 20 মিল্ক টিথের মধ্যে 8টা ইনসিজার্স থাকবে, 4টে থাকবে ক্যানাইন্স, নাম্বারসগুলো পড়তে হবে, 4টে থাকে ক্যানাইন্স, ঠিক আছে। আর বাকি 8 আর 4 12 আর 20টা, তাহলে বাকি 8টা, বাকি 8টা হবে তোমার কি, বাকি 8টা হবে প্রিমোলার্স, বাকি 8টা প্রিমোলার্স, 8টা ইনসিজার্স, 4টে ক্যানাইন্স আর 8টা প্রিমোলার্স, ঠিক আছে। মোলার টিথ কিন্তু থাকে না, বুঝতে পারলে। এই যে আমরা 4 রকমের টিথ বললাম না, এই 4 রকমের টিথের মধ্যে যদি মিল্ক টিথ বলো, মিল্ক টিথ খালি ইনসিজার্স থাকবে, ক্যানাইন্স থাকবে, প্রিমোলার্স থাকবে। মোলার্সটা কিন্তু তোমার থাকে না, মানে মিল্ক টিথে থাকে না, যেহেতু টেম্পোরারি টিথ, ঠিক আছে। মোলার্সটা থাকে না, এই 3 রকমেরই থাকে যদি আমরা মিল্ক টিথ বা টেম্পোরারি টিথ দেখি, ঠিক আছে। আচ্ছা, মোলার টিথটা তখনই তুমি দেখতে পাবে যখন তোমার টিথগুলো পার্মানেন্ট টিথ হবে, তখনই মোলার্সটা দেখা যায়, আদারওয়াইজ কিন্তু মোলার্স তোমার মিল্ক টিথে দেখা যায় না বা পার্মানেন্ট টিথে, এই টেম্পোরারি টিথে দেখা যায় না। এরপরে যদি আমরা টিথ কাউন্ট করি, এরপরে দেখো, এরপরে তোমার 20টা টিথ মিল্ক টিথ ছিল, এরপরে দেখবে 20 থেকে তোমার 28টা আসবে। কেন? কারণ মোলার্সটা জুড়ে যাবে, কারণ টেম্পোরারি থেকে যখন তুমি পার্মানেন্ট টিথে যাবে, টেম্পোরারিতে তো মোলার টিথ থাকে না, প্রিমোলার অবধি থাকে, এরপরে মোলার টিথটা আসবে, মানে 20 থেকে তোমার মিল্ক টিথ থেকে তোমার এবারে আস্তে আস্তে সবগুলো পড়ে যাবে, পড়ে গিয়ে মোলার টিথও জুড়ে যাবে, যেগুলো পার্মানেন্ট টিথ হবে, ঠিক আছে। তাহলে তখন তোমার টিথ নাম্বারস কতগুলো হবে, 28টা, 20 থেকে হয়ে যাবে 28টা, বুঝতে পারলে। তার মধ্যে 28টা টিথের কম্বিনেশন কী কী থাকবে, একই রকমভাবে থাকবে, 8টা ইনসিজার্স থাকবে, আই ফর ইনসিজার্স, ঠিক আছে। ক্যানাইন 4টে আগে ছিল, এখনও 4টে ক্যানাইন থাকবে, ঠিক আছে। আচ্ছা, প্রিমোলার আগে 8টা ছিল, এখনও প্রিমোলার 8টাই থাকবে, পি ফর প্রিমোলার। এখন যেটা জুড়ে যাবে, এই মোলার টিথ যেটা ছিল না মিল্ক টিথে, টেম্পোরারি টিথে, সেটা তোমার 8টা জুড়ে যাবে এখানে, এটা হয়ে যাবে তোমার কি মোলার। এই টোটাল তোমার 28টা, বুঝতে পারলে ব্যাপারটা বোঝা গেল, টোটাল তোমার 28টা। আচ্ছা, এরপরে দেখো লেখা আছে, অন দ্য আদার হ্যান্ড ইউর পেরেন্টস অ্যান্ড আদার অ্যাডাল্টস হ্যাভ 32 অফ টিথ। আমাদের এটা যে তোমার টেম্পোরারি টিথ 6 থেকে 7 বছর বয়স অব্দি 20খানা দেখা যাবে, যার কম্বিনেশন হচ্ছে এইটা। এরপরে যখন 6 বছর পেরিয়ে যাবে, আস্তে আস্তে যখন বড় হতে থাকবে, তখন কিন্তু এই 20টা দাঁত তোমার চলে আসবে 28টা দাঁতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। মানে 8টা মোলারটা জুড়ে যাবে, জুড়ে 28টা হয়ে যাবে। কিন্তু আমাদের হিউম্যান বডিতে মেন 32টা আমরা টিথ দেখতে পাই, একটা অ্যাডাল্ট হিউম্যান বডিতে আমাদের 32খানা টিথ দেখা যায়, কিন্তু এখানে আমরা দেখলাম 28টা। তাহলে বাকি 4টে টিথ কোত্থেকে এলো, তাই না? তো বাকি 4টে টিথ কোত্থেকে এলো, বাকি 4টে টিথ তোমার এলো এইখান থেকে। এই যে 8টা মোলার টিথ যেটা ছিল, সেটা কিন্তু তুমি যখন বড় হবে, আরও যখন এজ বাড়তে থাকবে, তখন কিন্তু এই মোলার টিথের নাম্বারটা আবার বাড়তে থাকবে, তখন তোমার এই মোলার টিথ হয়ে যাবে 12টা, 8টার জায়গা হয়ে যাবে 12টা। বাকি কম্বিনেশন যেরম ছিল সেরমই থাকবে, মানে 8টা ইনসিজার যেরম ছিল সেরমই থাকবে, 4টে ক্যানাইন যেরম ছিল সেরমই থাকবে, 8টা প্রিমোলার ছিল সেরমই থাকবে, খালি 8টা মোলারের জায়গায় তোমার এখন 4টে বেড়ে 12টা মোলার টিথ হয়ে যাবে, গিয়ে তোমার 32খানা টিথ হবে একটা অ্যাডাল্ট হিউম্যান বডিতে। এটাই তোমার ফাইনাল টিথ, মানে পার্মানেন্ট টিথ, বুঝতে পারলে। তাহলে আমাকে যদি বলে পার্মানেন্ট টিথ নাম্বারস কতগুলো হয় হিউম্যান বডিতে, আমি বলবো 32টা। মিল্ক টিথ কতগুলো হয়, 20টা, ঠিক আছে। 6 থেকে 7 বছর বয়স পর্যন্ত মিল্ক টিথ 20টা, তারপরে মিল্ক টিথগুলো তোমার ডিসঅ্যাপিয়ার করে যাবে, ডিসঅ্যাপিয়ার করে 20 থেকে তোমার 28টা হবে মাঝখানে, তারপরে যখন অ্যাডাল্ট হয়ে যাবে 28 থেকে হয়ে যাবে 32টা। প্রত্যেকটার কম্বিনেশন দেখো এখানে প্রত্যেকটা লেখা আছে, বুঝতে পারলে। আচ্ছা, এরপর আমরা পড়বো টিথের স্ট্রাকচার। দেখো, এরপর আমরা দেখবো টিথের স্ট্রাকচার। এরপর আমরা দেখবো টিথের স্ট্রাকচার। টিথের স্ট্রাকচার কি, স্ট্রাকচার অফ টিথ, স্ট্রাকচার অফ টিথ, অনেকে টিথও বলে, অনেকে টুথও বলে, একই, স্ট্রাকচার অফ টিথ অর টুথ। দেখো তোমাদের বইতে দেখবে স্ট্রাকচারটা দেখো দেওয়া আছে, পেজ নাম্বার ওপেন করো, পেজ নাম্বার তোমার বইতে দেখো দেওয়া আছে 40 পেজ, পেজ নাম্বার 40, দেখো দেওয়া আছে স্ট্রাকচার অফ টিথে। দেখো লেখা আছে, দ্য জেনারেল স্ট্রাকচার অফ অল টাইপস অফ টিথ ইজ সেম, ইচ টুথ কনসিস্ট অফ 2 ডিস্টিংক্ট পার্টস, ক্রাউন অ্যান্ড রুট। বলছে প্রত্যেকটা মানে টিথের স্ট্রাকচারই, জেনারেল স্ট্রাকচার কিন্তু মোরলেস একই রকম হয়, আর প্রত্যেকটা টিথের মধ্যে 2টো পার্ট থাকে, একটা পার্টকে বলা হয় ক্রাউন পার্ট টিথের, আর একটা পার্টকে বলা হয় রুট পার্ট, আর ডবল টি, রুট পার্ট, ক্রাউন পার্ট আর রুট পার্ট। এবং এই যে ক্রাউন পার্ট আর রুট পার্ট, এই দুটো পার্ট একটা থিন পার্ট দিয়ে সেপারেট করা থাকে, মানে দুটো ক্রাউন পার্ট আর রুট পার্ট, এই দুটো পার্ট কিন্তু সেপারেট করা থাকে, একটা থিন ন্যারো নেক দিয়ে সেপারেট করা থাকে, নেক, এনইসিকে নেক, থিন ন্যারো নেক, মানে একটা লেয়ারের মতো থিন ন্যারো নেক দিয়ে সেপারেট করা থাকে ক্রাউন পার্ট আর রুট পার্ট, দাঁতের দুটো পার্ট।
দেখবে তোমাদের দাঁতের স্ট্রাকচারে দেখো দেওয়া আছে কোনটা ক্রাউন পার্ট কোনটা রুট পার্ট দেখো লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে চলে আসি ক্রাউন পার্ট। ক্রাউন পার্ট কোনটা? ক্রাউন পার্ট হচ্ছে ভিজিবল পার্ট, যে পার্টটা আমরা দেখতে পাই মুখের মধ্যে, যে পার্টটা দেখা যায়, মানে যে দাঁতগুলো আমরা দেখতে পাই যেটা ভিজিবল দেখা যায় সেটাকে বলে ক্রাউন পার্ট, মানে আপার পার্ট, আপার ভিজিবল পার্ট। আর রুট পার্ট কিন্তু দেখা যায় না, রুট পার্টটা ভেতরে থাকে, ওই জন্য ক্রাউনকে বলা হয় আপার ভিজিবল পার্ট, যেটা দেখা যায় আর কি মুখের মধ্যে, আপার ভিজিবল পার্ট, আপার ভিজিবল পার্ট অফ দ্য টুথ, ঠিক আছে। এটা আপার জতে থাকে ক্রাউন পার্টটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসছে রুট পার্ট। রুট পার্ট কিন্তু সেটা দেখা যায় না, এটা লোয়ার পার্ট। এটা যেরকম ক্রাউন পার্টটা যেরকম আপার ভিজিবল পার্ট, রুট পার্টটা কিন্তু লোয়ার পার্ট, যেটা তোমার ওই যে আমাদের জ, যে দাঁতের যে জ, লোয়ার জ আপার জ, সেই জয়ের মধ্যে সেট করা থাকে, একদম সকেটের মতো সেট করা থাকে, বুঝতে পারলে? তাহলে রুটটা হচ্ছে লোয়ার পার্ট embedded in a cup-like socket of the jawbone, in a cup-like socket of the jawbone, ঠিক আছে, বুঝতে পারলে? ক্রাউন পার্ট রুট পার্ট বোঝা গেল। তার মানে রুট পার্টটা হচ্ছে ইনভিজিবল, যে পার্টটা তুমি দেখতে পাবে না, ঠিক আছে। আচ্ছা, এই যে ক্রাউন পার্ট আর রুট পার্ট নেক দিয়ে সেপারেট করা থাকে, একটা থিন লাইক ন্যারো লাইক পার্ট নেক দিয়ে সেপারেট করা থাকে, বুঝতে পারলে? এই নেকের চারদিকে কি থাকে? ইট ইজ সারাউন্ডেড বাই গাম। নেকের চারিদিকে কি থাকে? সারাউন্ডেড বাই গাম। গাম মানে দাঁতের মাড়ি, যেটাকে আমরা বলি, বুঝতে পারলে? ইট ইজ সারাউন্ডেড বাই গাম। আচ্ছা, দিস ক্রাউন পার্ট ইট ইজ কভার্ড উইথ এনামেল। এনামেল হচ্ছে একটা দাঁতের একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা দিয়ে তোমার দাঁতটা তৈরি হয়, বুঝতে পারলে? তো ক্রাউন ইজ কভার্ড উইথ এনামেল। এনামেলটা কি? এনামেল হচ্ছে খুব হার্ডার সাবস্টেন্স, মানে খুব শক্ত একটা সাবস্টেন্স, বুঝতে পারলে? অ্যাকচুয়ালি এনামেল হচ্ছে আমাদের বডির সব থেকে হার্ডেস্ট সাবস্টেন্স। যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ এনামেল, এনামেল হচ্ছে একটা লেয়ার হুইচ কভার্স দ্য ক্রাউন, মানে ক্রাউনটাকে কভার করা হচ্ছে এনামেল। আর এনামেল হচ্ছে সব থেকে আমাদের বডির হার্ডেস্ট সাবস্টেন্স অফ আওয়ার বডি। অনেক সময় কোশ্চেন আসে যে দাঁত কি দিয়ে তৈরি? ইট ইজ মেড আপ অফ, আনসার হবে এনামেল, হার্ডেস্ট সাবস্টেন্স ইন আওয়ার বডি। এনামেল হচ্ছে আমাদের বডির সব থেকে হার্ডেস্ট সাবস্টেন্স, বুঝতে পারলে? আচ্ছা, এরপর দেখো লেখা আছে বিনিথ দ্য এনামেল ইজ ডেন্টাইন। এনামেলের নিচে কি থাকে? দাঁতের এনামেলের নিচে আরেকটা পার্ট থাকে, যে পার্টটাকে বলে ডেন্টাইন, DENTINE, ডেন্টাইন। এনামেলের নিচে দাঁতের যে পার্ট তার নাম হচ্ছে ডেন্টাইন, ঠিক আছে। আচ্ছা, হুইচ ফর্মস দ্য বাল্ক অফ টুথ। এই ডেন্টাইন কি করে? একসাথে অনেকগুলো দাঁতকে জুড়ে রাখে একসাথে, মানে বাল্ক অফ টিথ তৈরি করে। আচ্ছা, বিনিথ দ্য ডেন্টাইন দের ইজ আ পাল্প ক্যাভিটি। ডেন্টাইনের তলায় কি থাকে? পাল্প ক্যাভিটি, হুইচ কন্টেন নার্ভস অ্যান্ড ব্লাড ভেসেল। যার মধ্যে কি থাকে? নার্ভ থাকে আর ব্লাড ভেসেল থাকে। তাহলে আমরা কি পড়লাম? টিথের দুটো পার্ট, ক্রাউন পার্ট, রুট পার্ট। ক্রাউনটা হচ্ছে আপার ভিজিবল পার্ট, যেটা দেখা যায়। রুট পার্ট হচ্ছে লোয়ার পার্ট, যেটা জয়ের মধ্যে একদম এমবিড করা থাকে, বসানো থাকে, যেটা দেখতে পাবে না তুমি। ক্রাউন আর রুট পার্ট সেপারেট করা থাকে থিন ন্যারো লাইক স্ট্রাকচার নেক দিয়ে, হুইচ ইজ সারাউন্ডেড বাই গাম। আচ্ছা, ক্রাউন পার্টটা কি দিয়ে কভার করা থাকে? এনামেল দিয়ে কভার করা থাকে। এনামেল হচ্ছে আমাদের বডি সব থেকে হার্ডেস্ট সাবস্টেন্স। এনামেলের নিচের পার্টটা হচ্ছে দাঁতের ডেন্টাইন, ঠিক আছে। ডেন্টাইনের কাজ কি না? বাল্ক অফ টুথ প্রডিউস করা, একসাথে অনেকগুলো দাঁত ধরে রাখা, ঠিক আছে। আচ্ছা, ডেন্টাইনের তলায় কি থাকে? পাল্প ক্যাভিটি থাকে। পাল্প ক্যাভিটির মধ্যে কি থাকে? পাল্প ক্যাভিটির মধ্যে নার্ভ থাকে, ব্লাড ভেসেল থাকে, বুঝতে পারলে? তাহলে এই হলো তোমার টিথ বা টুথ, ঠিক আছে। মাউথ কিন্তু এখনো শেষ হয়নি, মাউথ জাস্ট স্টার্ট হলো। মাউথের মধ্যে আমরা একটা পার্ট জাস্ট কমপ্লিট করলাম, টিথ পার্টটা কমপ্লিট করলাম। এরপরে মাউথের মধ্যে টাং আছে, টাংটা পড়বো, ঠিক আছে। আচ্ছা, দেখো নেক্সট মাউথের মধ্যে কি থাকে? আর টাং, জিভ আমাদের, তাই তো। মাউথ ক্যাভিটির মধ্যে কি থাকে? একটা থিক মাস্কুলার অর্গান থাকে, যেটাকে বলা হয় টাং। টাংটা কি? একটা থিক মাস্কুলার অর্গান, যেটা মুখের মধ্যে থাকে, মাউথের মধ্যে থাকে, থিক মাস্কুলার অর্গান, যেটাকে টাং বলা হয়, ঠিক আছে। টাং কি দিয়ে কভার করা থাকে? মিউকাস মেমব্রেন। টাং একটা লেয়ার দিয়ে কভার থাকে, যেরকম আমরা দেখলাম যে এনামেলটা কভার করা থাকে কি দিয়ে? তোমার এই ক্রাউনটা কভার করা থাকে এনামেল দিয়ে, তাই তো। নেকটা কভার করা থাকে কি? গাম দিয়ে, দাঁতের মাড়ি দিয়ে। সেরকম এই টাঙ্গো, যেটা থিক মাস্কুলার অর্গান, ইট ইজ অলসো কভার্ড বাই আ মিউকাস মেমব্রেন। একটা মিউকাস মেমব্রেন দিয়ে কভার করা থাকে। ইট ইজ কভার্ড বাই মিউকাস মেমব্রেন, একটা লেয়ার, মিউকাস মেমব্রেন, ঠিক আছে। MUCOUS, স্পেলিংটা দেখবে, MUCOUS, মিউকাস মেমব্রেন,
এই স্পেলিংটা ইম্পর্টেন্ট, স্পেলিংটা হচ্ছে MUCOUS, ঠিক আছে, MUCOUS, মিউকাস মেমব্রেন। এই মিউকাস মেমব্রেন দিয়ে টাং কিন্তু কভার করা থাকে, হুইচ ইজ আ থিক মাস্কুলার অর্গান। বোঝা গেল? আচ্ছা, এই যে মিউকাস মেমব্রেন এর মেন কাজ কি? এই মিউকাস মেমব্রেনের মেন কাজ হচ্ছে তোমার জিভটাকে সবসময় কি রাখে? ভেজা রাখে, অল টাইম ময়েস্ট রাখে। মিউকাস মেমব্রেনের মেন কাজ কি? ইট কিপস দ্য টাং ময়েস্ট অল দ্য টাইম, সবসময় ভেজা থাকে, ঠিক আছে। আচ্ছা, টাঙ্গের ওপরে কি থাকে? টেস্ট বাড, অনেকগুলো টেস্ট বাড থাকে টাঙ্গের ওপরে, যার জন্য আমরা কিন্তু খাবারের টেস্টটা বুঝতে পারি বা খাবারের টেস্টটা ডিস্টিংগুইশ করতে পারি, কোনটা সল্টি, কোনটা ঝাল, কোনটা তেতো, তাই না? ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট বাড থাকে। আর কি করে, আর কি কাজ করে টাং? টেস্ট ডিস্টিংগুইশ করা ছাড়া আরেকটা কাজ আছে, এর মেন কাজ হচ্ছে ফুডটাকে হেল্প করে ইন মুভিং দ্য মাউথ, মানে ফুডটাকে হেল্প করে মুভ করার জন্য, মানে মুখের ভেতরে ফুডটাকে মুভ করতে হেল্প করে, তাতে কি ডাইজেশনটা আরও ভালোভাবে হয়। তাহলে সেকেন্ড কাজ কি বলবো টাঙ্গের? টাঙ্গের সেকেন্ড কাজ হচ্ছে ইট অলসো হেল্পস ইন মুভিং দ্য ফুড ইন দ্য মাউথ, ঠিক আছে। এই হলো তোমার টাং। তাহলে মাউথ এখানে কমপ্লিট হলো। মাউথের মধ্যে আমরা দুটো পার্ট পড়লাম, টিথ পড়লাম, টাং পড়লাম। এরপরে এলিমেন্টারি ক্যানালে মাউথের পরে যেগুলো যেগুলো আমরা একটু আগে ডিসকাস করেছিলাম, ফ্যারিংস পড়েছিলাম, ওয়েসোফ্যাগাস পড়েছিলাম, ওগুলো একটা 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 করে আমরা ডিসকাস করবো, তার এলিমেন্টারি ক্যানাল শেষ হবে। তারপরে চলে আসবো আরেকটা যে তোমার পার্ট রয়েছে, স্যালাইভারি গ্ল্যান্ড, তারপরে আরও লিভার যেগুলো পড়লাম, অ্যাসোসিয়েটিভ ডাইজেস্টিভ গ্ল্যান্ড, সেগুলো স্টার্ট করবো, ঠিক আছে। তাহলে আজকে এই অবধি রইল। নেক্সট সেশনে আমরা আবার নেক্সট ফ্যারিংস থেকে স্টার্ট করব। মাউথ কমপ্লিট, নেক্সট সেশনে স্টার্ট হবে তোমার ফ্যারিংস থেকে, নেক্সট এলিমেন্টারি ক্যানাল থেকে আমরা পড়ব। থ্যাংক ইউ।